নজর রেখেছি আমরা বারুইপুরের দিকে। বারুইপুরে এনকাউন্টার, বারুইপুর কাণ্ডে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু। পুলিশের রিভলভার নিয়ে পুলিশকে লক্ষ্য করেই গুলি চালায়। আত্মরক্ষায় গুলি চালাতে বাধ্য হয় পুলিশ, আর সেই গুলিতেই মৃত্যু হয় প্রভাস মণ্ডলের। ভোর রাতে অপরাধের পুনর্নির্মাণের সময় এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে এমনটাই খবর। আপনাদেরকে জানিয়ে রাখবো, এই অভিযুক্তকেই কিন্তু নির্যাতিতার সাথে সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছিল, এবং যখন ডিজিটাল এভিডেন্স সামনে আসে, অর্থাৎ বিজেপির মণ্ডল সম্পাদক যে শান্তনু মণ্ডল, যিনি কালো টি শার্ট পরে রয়েছেন, তার সঙ্গেও কিন্তু এই অভিযুক্তকে ভিডিওতে ডিজিটালি কনফেস করতে দেখা যায়। একের পর এক ডিজিটাল এভিডেন্স আসে এই অভিযুক্তের বিরুদ্ধে, এবং সেই অভিযুক্ত অর্থাৎ প্রভাস মণ্ডল, সেই যখন অপরাধের জায়গা পুনর্নির্মাণ করা হচ্ছিল, সেই সময় পুলিশের সার্ভিস রিভলভার ছিনিয়ে নেয়, পুলিশের উপর গুলি চালায়। সেই সময় পুলিশ নিজেকে বাঁচাতে জন্য, অর্থাৎ আত্মরক্ষার জন্য গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। সান্নিক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন একেবারে স্পট থেকে। সান্নিক, তোমার থেকে আরো একবার জানতে চাইবো, ঠিক কি হয়েছিল ক্রাইম সিনে? তোমাকে একেবারে আমি টাইম লাইন ধরে বলি তাহলে। গতকাল রাত্রিবেলা 12:45 নাগাদ এই যে জায়গাটা তুমি দেখতে পাচ্ছ, একেবারে জলা বাদা এলাকা, পেয়ারা বাগান রয়েছে পাশে, তার মাঝখানে ওই পুকুরের মাঝখানে যেখানে মেন যে ক্রাইম, সেই ক্রাইম সিন বা প্লেস অফ অকারেন্স, সেইখানে নিয়ে আসা হয়েছিল প্রভাস মণ্ডলকে, মূলত অপরাধের অপরাধ রিকনস্ট্রাক্ট করতে কেন তাকে নিয়ে আসা হয়? কেননা এই ধরনের অপরাধের ক্ষেত্রে যেহেতু একটা সংগঠিত অপরাধ, কার কি ভূমিকা ছিল সেই বিষয়টা একেবারে ভিজুয়ালি, যে জায়গায় ঘটনা ঘটেছে সেই জায়গা দেখিয়ে যারা অভিযুক্ত তারা ভালোভাবে পুলিশকে ব্রিফ করতে পারে, সেই কারণে তাকে ঘটনাস্থলে আনার প্রয়োজন পড়ে। এবং সেই পরিস্থিতিতে তাকে নিয়ে এসে এখানে যখন রিকনস্ট্রাকশনের প্রক্রিয়া পুলিশ চালাচ্ছিল, সেই সময় ঘড়ির কাঁটায় যখন 12:45, সেই সময় পুলিশের একজন অফিসারের সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে প্রভাস মণ্ডল পালানোর চেষ্টা করে। যখন সে পালানোর চেষ্টা করছে, ঠিক সেই সময় পালিয়ে মোটামুটি 20-25 মিটার দূরে যখন সে এখানে এসেছে, সে এক রাউন্ড গুলি ফায়ার করে প্রাথমিকভাবে পুলিশকে লক্ষ্য করে, এবং তারপরে যখন পুলিশ আধিকারিকরা পাল্টা আত্মরক্ষার্থে গুলি চালাতে বাধ্য হয়, ঠিক সেই সময় সেই গুলিতে এখানে পড়ে যায় গুলিবিদ্ধ হয়ে প্রভাস মণ্ডলকে তৎক্ষণাৎ এখান থেকে নিয়ে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় পুলিশ, এবং তারপরে বারুইপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। একাধিক প্রশ্ন রয়েছে, কেননা এই যে রিকনস্ট্রাকশনের প্রক্রিয়া, কেন প্রভাস মণ্ডলকে আনা হলো, সেই প্রশ্নের উত্তরে স্বাভাবিকভাবেই যেটা এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে, এই প্রভাস মণ্ডল সেদিন এই নাবালিকার দেহ লোপাট করার ক্ষেত্রে, প্রমাণ লোপাটের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। ধর্ষণ, খুনে তার যা যা ভূমিকা রয়েছে সেই দিকেও যেমন পুলিশের নজর রয়েছে, পাশাপাশি প্রমাণ লোপাটের ক্ষেত্রে যে পুকুরে তার দেহ উদ্ধার হয়েছিল সেই নাবালিকার, সেই পুকুরে যে বস্তায় করে দেহ ফেলা হয়েছিল, সেই বস্তা জোগাড় করা থেকে শুরু করে দেহ নিয়ে সেই পুকুরে ফেলা পর্যন্ত গোটা প্রক্রিয়াতে প্রভাস মণ্ডলের প্রত্যক্ষ ভূমিকা ছিল। তাই সে কিভাবে গোটা এই প্রমাণ লোপাট, এই তথ্য প্রমাণ লোপাট সেটা করেছে, সেটা জেনে নতুন কোনো তথ্য প্রমাণ সেখান থেকে পাওয়া যায় কিনা, কেননা যখন অভিযুক্ত সেই জায়গা দেখাবে তখনই পুলিশের পক্ষে সেখানে আরো কিছু জিনিস তারা মিস করেছেন কিনা সেই বিষয়টা বোঝা সম্ভব হয়। তাই সেই সমস্ত কিছু প্রক্রিয়া যখন গতকাল রাত্রি 12:45, এবং যে জায়গাতে আমি এতক্ষণ দেখাচ্ছিলাম তোমাকে, যে জায়গা দিয়ে এখানে আসতে হয়, গোটা জায়গাটা একেবারে নিস্তব্ধ। তাই সেই পরিস্থিতিতে যখন পুলিশের সার্ভিস রিভলভার সে ছিনিয়ে নেয়, তখন সে একটা জিনিস ভেবেছিল, যেহেতু সে এই এলাকায় তার বাড়ি, কেননা যদি এই দিকটা দেখাই, যেদিকে প্লেস অফ অকারেন্স আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তার উল্টো দিকটা, অর্থাৎ সেইখানেই কিন্তু প্রভাস মণ্ডলের বাড়ি। অর্থাৎ প্রভাস মণ্ডল যে এই এলাকাকে একেবারে হাতের তালুর মতো চেনে, সেই প্রভাস মণ্ডল স্বাভাবিকভাবেই এখান থেকে যদি পালাতে পারে, তাকে ধরা কিন্তু যথেষ্ট কঠিন হবে। এবং যে জায়গা দিয়ে এখান দিয়ে আমাদের ঢুকতে হচ্ছে, পুরো কাদা পাঁক, তার মধ্যে স্বাভাবিকভাবেই দৌড়ে চেস করে তাকে ধরা কিন্তু যথেষ্ট কষ্টসাধ্য পুলিশের পক্ষে সেই মুহূর্তে। এবং যখন তার হাতে একটা ফায়ার আর্ম রয়েছে এবং সে গুলি চালাচ্ছে পুলিশের দিকে লক্ষ্য করে, ঠিক সেই সময়
প্রভাস মণ্ডলকে লক্ষ্য করে পাল্টা গুলি চালাতে বাধ্য হয় পুলিশ এবং সেই পরিস্থিতিতে প্রভাস মণ্ডলের মৃত্যু হয়। একাধিক প্রশ্ন রয়েছে যে এই রিকনস্ট্রাকশনের যে প্রক্রিয়া তাতে কতটা তথ্য প্রমাণ পুলিশ এখনো পর্যন্ত পেয়েছে, বা যে মূল ধর্ষণ খুনের মামলা তার তদন্তে কতটা তথ্য প্রমাণ এখনো পর্যন্ত পুলিশের হাতে এসেছে, পরবর্তীতে আরো রিকনস্ট্রাকশনের প্রয়োজন পড়বে কিনা সেই সমস্ত কিছুর উত্তর সময় দেবে। তবে প্রভাস মণ্ডলের মৃত্যু স্বাভাবিকভাবেই এই গোটা ঘটনায় একটা বড় টার্ন নিল তা কিন্তু বলাই যায়। একেবারে সান্নিক, আরো একটা প্রশ্ন সামনে আসছে, যে জায়গায় তুমি রয়েছো অর্থাৎ ক্রাইম সিন রিকনস্ট্রাকশন এই যে প্লেস, এই প্লেসের সাথে প্রভাস মণ্ডলের বাড়ির দূরত্ব কত দূর? এই জন্য এই প্রশ্নটা করছি। তার থেকে স্পষ্ট হবে যে এই এলাকা রন্ধ্রে রন্ধ্রে প্রভাস চিন্ত, মানে কিভাবে কোথা থেকে পালিয়ে যেতে সে পারে। দেখো, খুব প্র্যাকটিক্যাল একটা ঘটনা তোমাকে বলি। যে সময় আমি ঘটনাস্থলে আসছি, এখানে পাশে সূর্যপুর রেল স্টেশন থেকে এই জায়গাটার দূরত্ব খুব বেশি হলে 700 থেকে 800 মিটার হবে, কিন্তু আসার ক্ষেত্রে কোনো পাকা রাস্তা এই জায়গাটা পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে নেই। রেল লাইনের ওপর দিয়ে কিছুটা আসার পরে সেখান থেকে এই রকমই কাদা মাটির ওপর দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে পেয়ারা বাগানের মধ্যে দিয়ে এই জায়গাটা আসতে হয়। এই জায়গাটা মূলত স্থানীয় সূত্রে আমরা যেমনটা জানতে পেরেছিলাম, এই জায়গাটা মূলত নেশা ভাঙ করার জন্য স্থানীয় কিছু দুষ্কৃতীরা তারা ব্যবহার করত, এবং সেই রকম একটা জায়গাকেই অপরাধীরা বেছে নিয়েছিল ওই নৃশংস হত্যাকাণ্ড সংগঠিত করার জন্য। এবং যে সময় এই ঘটনা ঘটানো হয় তারপরে কে কে তথ্য প্রমাণ লোপাট করতে কি কি ভূমিকা নিয়েছিল সেই সমস্ত কিছু ভূমিকা নেয়ার জন্য স্বাভাবিকভাবেই তার কি ভূমিকা রয়েছে, সে কিভাবে তথ্য প্রমাণ লোপাট করেছে সেই সমস্ত কিছু জানার জন্য পুলিশ তাকে এখানে নিয়ে আসে। রাত্রি 12:45 ঘড়ির কাঁটায়। স্বাভাবিকভাবেই দিনের বেলা যে জায়গা এতটা নিস্তব্ধ থাকে, রাতের বেলা আরো নিস্তব্ধ ছিল। সেই সময় পুলিশ যখন তাকে নিয়ে এসছে সেই সময় পুলিশের সার্ভিস রিভলভার সে ছিনিয়ে নেয়, পুলিশের দিকে লক্ষ্য করে সে গুলি চালাতে থাকে এবং তারপর সেখান থেকে পালানোর চেষ্টা করে। কেননা এই পেয়ারা বাগান, এই জঙ্গল, এই কাদা সবের সঙ্গে কিন্তু সে একেবারে পরিচিত। তাই সবকিছুর মধ্যেই সে যখন পালানোর চেষ্টা করছে সেই সময় পুলিশ বাধ্য হয় রিটালিয়েট করতে, পাল্টা ফায়ার করতে, এবং সেই গুলিতেই মৃত্যু হয় প্রভাস মণ্ডলের। একেবারে গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এসেছিলেন নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে, তিনি কথা বলেন এবং তিনি সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিয়েছিলেন। গতকালই নিহত নাবালিকার সঙ্গে কথা বলেছিলাম আমরা, তিনি চরম শাস্তির দাবি জানিয়েছিলেন। গতকালই নিহত নাবালিকার মায়ের সঙ্গে কথা বলেছিলাম আমরা, তিনি চরম শাস্তির দাবি জানিয়েছিলেন। কি কথা হয়েছে? সে বলেছে বাইরে যাচ্ছি, বা সেই কোথায় যাচ্ছে কিছু বলে যায়নি। তার পরেক্ষণ খোঁজ হয়েছে, তা খুঁজে পাইনি। তারপর আমরা ডায়েরি করতে গেলাম, ডায়েরি করলে পুলিশ আসেনি। আমরা পাড়া প্রতিবেশ লোকজন নিয়ে খুঁজতে বেরিয়েছিলাম। তারপর আবার ক্যাম্পে পুলিশদের আবেদন করেছিলাম, ওদেরকে নিয়ে গিয়েছিল। সিসি ক্যামেরাতে দেখে সে অপরাধীদের ধরলো, তাদেরকে যেন কঠিনভাবে শাস্তি দেওয়া হয়। আমার মেয়েকে যেরকম শাস্তি দিয়ে মেয়েছে, তাদেরকে ওরকম শাস্তি দিয়ে ফাঁসি ঝোলানো হয়। শুধু ফাঁসি দিলে তারা বেঁচে যাবে, তাদের ওইরকম অত্যাচার করে তবে ফাঁসি দেওয়া উচিত। তবে বাচ্চাদের ধরে ওরকম করতে গেলে যেন। নিহত নাবালিকার মা তিনি চরম শাস্তির দাবি জানিয়েছিলেন। গতকালই আমরা নিহত নাবালিকার মায়ের সঙ্গে কথা বলেছিলাম। পাশাপাশি গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এসেছিলেন নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে, কথা বলতে। তিনি সর্বোচ্চ শাস্তির আশ্বাসও দিয়েছিলেন। পুলিশও পুরোদমে তল্লাশি চালাচ্ছিল এবং গতকাল রাতে ঘটনার পুনর্নির্মাণের সময় অভিযুক্ত পালানোর চেষ্টা করায় বারুইপুরে এনকাউন্টার। সান্নিক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি স্পট থেকে। একেবারে সান্নিকের থেকে আরও একবার জানবো। সান্নিক, যেমনটা তুমি বলছিলে যে এই যে প্লেসটা যেখানে এই রিকনস্ট্রাকশন হচ্ছিল অর্থাৎ এই ক্রাইম সিন, সেটা খুব ভালোভাবেই অভিযুক্ত জানতো এবং এই অভিযুক্ত তো এই ঘটনার সাথে একেবারে প্রত্যক্ষভাবে জড়িত। ফলে এবার তদন্তের গতি প্রকৃতি কোন দিকে যেতে পারে? দেখো, যখন এই ঘটনা ঘটে, যে সময় এই ঘটনাটা ঘটলো ঠিক সেই সময় ঘড়ির কাঁটায় রাত্রি 12:45, এবং এই জায়গাটা যে জায়গাতে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি
এখন গতকাল রাত্রিবেলার ঘটনার পরে পুলিশ, সংবাদ মাধ্যম যে গোটা জায়গাটাকে কর্ডন করে রাখা, এখন হয়তো এত ব্যস্ততা গতকাল রাত্রিবেলা, কারণ আমি যখন ঢুকছি সেই সময় অন্তত গোটা জায়গাটা কিন্তু একেবারে শুনশান ছিল। তাই সেই পরিস্থিতিতে একজন অপরাধী যে এখান থেকে পালানোর চেষ্টা করছে, যে গুলি চালাচ্ছে পুলিশকে লক্ষ্য করে, এবং তার বাড়ি এখান থেকে খুব বেশি হলে 200-300 মিটার, অর্থাৎ সে এই জায়গাটাকে একেবারে হাতের তালুর মতো চেনে। অর্থাৎ তার ক্ষেত্রে সে এখান থেকে পালানোর ক্ষেত্রে যে অতিরিক্ত অ্যাডভান্টেজ পাবে সেটা কিন্তু আলাদা করে বলে দেওয়ার অপেক্ষা রাখে না। এবং সে যদি একবার এই পাশে যে জঙ্গল, যেরকম পুকুর রয়েছে, কাদা রয়েছে, তার মধ্যে সে যদি একবার পালাতে পারে, পুলিশের পক্ষে তাকে ধরা কিন্তু যথেষ্ট কষ্টসাধ্য হতো, তা কিন্তু আলাদাভাবে বলে দেওয়ার অপেক্ষা রাখে না। সেই পরিস্থিতিতে পুলিশ তাকে লক্ষ্য করে পাল্টা, সে যখন গুলি চালানো শুরু করে, পাল্টা তাকে লক্ষ্য করে পুলিশ গুলি চালায় এবং সেই গুলিতেই নিহত হয় প্রভাস মণ্ডল। এক্ষেত্রে রিকনস্ট্রাকশনের যে প্রক্রিয়া, কেন রিকনস্ট্রাকশনের ক্ষেত্রে প্রভাস মণ্ডলের গুরুত্ব, কেননা এই প্রমাণ লোপাট, তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে প্রভাস মণ্ডলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে পুলিশ প্রথম থেকেই মনে করছিল। সে যে সময় দেহ উদ্ধার হয়, কোথা থেকে দেহ উদ্ধার হবে, সেই সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু প্রভাস মণ্ডল পুরো পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়ে পুলিশকে জানিয়েছিল এবং স্থানীয় লোকজনদের জানিয়েছিল সেই সময়। এবং সেই প্রভাস মণ্ডল যে এলাকাটাকে ভালোভাবে চেনে, যে তথ্য প্রমাণ লোপাট করতে অপরাধীদের সাহায্য করছে, সঙ্গে সে ছিল একেবারে মানে প্রথম যারা অপরাধীদের মধ্যে যারা ছিল তাদের মধ্যে এও একজন। এবং এই গোটা বিষয়টাকে মাথায় রেখেই পুলিশ কিন্তু তাকে দিয়ে এখান থেকে রিকনস্ট্রাকশন। প্রভাস মণ্ডলের মা তিনি কি মন্তব্য করছেন, তিনি বলছেন কর্মের ফল পেয়েছে ছেলে। ছেলে যে মৃত্যু হলো তাতে আপনার কষ্ট হচ্ছে না? মার তো কষ্ট হবে, আমি সে কষ্ট দরকার নেই, ও যা কর্ম করেছে তাতেই গেছে আমার শান্তি। মানে ও যে নাবালিকার সঙ্গে যে হ্যাঁ। অত্যাচার করেছে, যা করেছে তাতে ওর মৃত্যু হয়ে গেছে, ভালোই হয়েছে। আপনারা কি মৃতদেহ আনতে যাবেন? যদিও আমি আনবো না, আমি তো বললাম আর আমরা দেখতে চাই না, একদম দেখতে চাই না। তোমরা ওখানে নিয়ে ঠিক নাও, গুদমে দেবে, কোথায় দেবে, ফেলে দেবে, দিয়ে যাবে, কেউ যাবে না। মার কথা যদি না শুনি, নিজে নেশা ভাঙ করে, তা আমার অত আর কিচ্ছু বলার নেই।